সিরিজের শেষ টেস্টের জন্য সিলেটে ঘাম ছড়ালো বাংলাদেশ ও পাকিস্তান দল। ইনজুরিতে ছিটকে গেলেন সাদমান ইসলাম, স্কোয়াডে জাকির হাসানের অন্তর্ভুক্তি। আইসিসির এপ্রিল সেরা ক্রিকেটার টাইগার পেসার নাহিদ রানা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি পেলেন এই স্পিড স্টার। সাকিবের জন্য অপেক্ষা নয়, পরিকল্পনা হওয়া উচিত নতুনদের নিয়ে। ফিটনেস ও বয়সের বিবেচনায় কঠিন হবে অলরাউন্ডারের ফেরা, বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রামিজ রাজা। বাজেট নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে বাফুফের আলোচনা শেষ। ফুটবল দলের নতুন কোচের নাম ঘোষণা হতে পারে কাল। হাই প্রোফাইল কাউকেই চান ক্রীড়া প্রতিমন্ত্রী। এবং কুমিল্লায় বাংলাদেশ ফুটবল লিগ শিরোপার নিষ্পত্তি ঘটতে পারে শুক্রবার বিকেলেই। বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। শুরুতে ক্রিকেট। সিলেট টেস্টের আগে পরিবর্তন আসলো বাংলাদেশের স্কোয়াডে। ইনজুরিতে ছিটকে গেছেন সাদমান ইসলাম, তার পরিবর্তে দলের সঙ্গে যুক্ত হয়েছেন জাকির হাসান। সিরিজ নির্ধারণী ম্যাচে ভোগান্তি হতে পারে বৃষ্টি, তবে ওই মেঘলা আবহাওয়াতেই লাক্কাতুরায় ঘাম ছড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তান দল। সিলেট থেকে নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। বুধবারের তুলনায় সিলেটের উইকেটে ঘাসের পরিমাণ কমেছে কিছুটা। শনিবারের ম্যাচের আগে কমবে আরও। পুরোদস্তুর পেস বান্ধব নয়, স্পিনাররাও সুবিধা পাবে সময়ের সাথে। উইকেট যেমনই হোক না কেন, সিলেট টেস্টে ফেভারিট স্বাগতিকরাই। যদিও পরিবর্তন এসেছে টাইগার স্কোয়াডে। চোটে ছিটকে গেছেন সাদমান ইসলাম, তার বদলি জাকির হাসান। যদিও সাদমানের বদলি হিসেবে সুযোগ পাবার দৌড়ে এগিয়ে থাকবেন তানজিদ তামিম। সিলেটেই অভিষেক ঘটতে পারে এই বাঁহাতি ওপেনারের। একাদশ নিয়ে ম্যানেজমেন্টের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শুক্রবারের অনুশীলন শেষে। এর আগে ফুরফুরে মেজাজে ফিল সিমন্সের দল। ওয়ার্ম আপের পরে আলাদাভাবে হয়েছে ব্যাটে বলের প্রস্তুতি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে পেস ইউনিটেও আসতে পারে পরিবর্তন। অবশ্য সুযোগ যারাই পাক, সিরিজ জয়ে বাংলাদেশ যে আত্মবিশ্বাসী, তেমনই ইঙ্গিত ফিল্ডিং কোচের কণ্ঠে। ওদের সাথে দীর্ঘদিন ধরেই খেলেছে আমাদের প্লেয়াররা, তারা জানে যে তার উইক জোন কোনটা, তার স্ট্রং জোন কোনটা। ভালো একটা দিক যে আমাদের দেশে আগেও ছিল 140-145 বল করার মতো প্লেয়ার, এবং নাহিদ রানা একটা আমাদের নতুন যে সেন্সেশন আমাদের পেস বোলিংয়ে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। প্লাস সাথে আমাদের তাসকিনও কিন্তু 140+ বল করে, ইবাদত বল করে এবং শরীফুলও বল করে। তো এটা আমাদের জন্য একটা খুব ভালো একটা পজিটিভ সাইড যে নাহিদ রানার মতো পেস বোলার আমাদের টিমে আছে। বাংলাদেশ মেঘলা আবহাওয়ায় অনুশীলন সারলেও পাকিস্তানের সময় আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। চোট থেকে ফিরতে প্রস্তুত বাবর আজম। সকালে লম্বা সময় ঘাম জড়িয়েছে মেন ইন গ্রিন। সিরিজ বাঁচাতে মরিয়া সফররতরা। যদিও তা করতে সেরা ক্রিকেট খেলার বিকল্প নেই শান মাসুদদের। দ্বিতীয় টেস্টে আসবে একাধিক পরিবর্তন। বাদ পড়তে পারেন রিজওয়ান, সৌদ, শাকিলের মতো নাম। লাক্কাতুরায় পেস সামলানোই বেশ গুরুত্ব দিয়েছে পাকিস্তান। রানা, তাসকিনদের সামনে ঘুরে দাঁড়াতে চায় অতিথিরা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন টাইগার পেসার নাহিদ রানা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন এই স্পিড স্টার। টানা কয়েকটি সিরিজ ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ বোলিং করছেন নাহিদ। গত মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে 8 উইকেট নিয়েছেন তিনি। এরপর এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখেন টাইগার পেসার। 3 ম্যাচে এবারও দখল, 8 উইকেট। আর টানা এই পারফরমেন্সের কারণেই এপ্রিল মাসের আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন নাহিদ। পাকিস্তানের বিপক্ষে টেস্টেও চলছে নাহিদ ম্যাজিক। প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করে দলকে জিতিয়েছেন রানা। এই প্রথম আইসিসির কোনো পুরস্কার পেলেন তিনি। এর আগে পুরুষ ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ এমন স্বীকৃতি পান। এখনো জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখেন সাকিব আল হাসান। সাবেক এই অধিনায়কের অভিজ্ঞতাকে সমীহ করলেও এ বিষয়ে ভিন্ন মত রামিজ রাজার। বাংলাদেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সাকিবের জন্য অপেক্ষা না করে বিসিবির সামনে এগিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সাকিবের ফিটনেস ও বয়সের চ্যালেঞ্জ তো আছেই, এর সঙ্গে ভবিষ্যতের কথা ভেবে নতুনদের সুযোগ দেওয়ার পক্ষে রামিজ।
বাংলাদেশের ক্রিকেটে এখনও প্রাসঙ্গিক সাকিব আল হাসান। ঘরের মাঠে সিরিজ খেলে অবসর নিতে চান টেস্ট ও টি-20 থেকে, আর ওয়ানডেতে খেলতে চান আগামী বিশ্বকাপ পর্যন্ত, যে কথা অনেকবারই বলেছেন সাবেক অধিনায়ক। বিসিবিতে গেল 20 মাসে বেশ কবার নেতৃত্বের পালাবদল হলেও সাকিবের জাতীয় দল বা দেশে ফেরার ইস্যুর সুরাহা করতে পারেনি কোনো কমিটি। সাকিবও আশায় আছেন আবারও গর্বের লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর। সম্প্রতি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বেশ অবনতি হয় বাংলাদেশের। সে সময় সাকিবকে দলে ফেরানোর দাবিটাও জোরালো হয়। তবে একটা প্রশ্ন বারবার সামনে এসেছে, বয়স 39, আবারও আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য কতটা ফিট মিস্টার 75? যদিও এসব ধারণা অনেকবারই ভুল প্রমাণ করে রাজস্বিকভাবে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। তবে পাকিস্তানের কিংবদন্তি রমিজ রাজার ভিন্ন মত। সম্প্রতি বেশ কবার বাংলাদেশে এসে ধারাভাষ্য দিয়েছেন। শান্ত মিরাজ লিটনের দলকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। বিশ্বকাপ জয়ী সাবেক এই ক্রিকেটারের মতে তরুণদের নিয়ে আগামীর পরিকল্পনা করা উচিত বিসিবির। I don't know, how fit he is, number one. Number two, whether Bangladesh would want to fit him in right now, because you're looking at the youth and wanted to, as you said, this is a transition period for this team. So I don't know whether Shakib fits the bill straight away. How is he feeling? Obviously, there's his experience and class. He's done it so many times. He's got this international experience of playing the World Cups and being an outstanding player. So he has that. But how fit he is, age is a killer, actually. Your reflexes slow down. It's about moving forward. If you ask me, frankly, I would want Bangladesh to move forward and experiment with young faces. বয়সের বিবেচনায় সাকিবকে বাদ দেওয়ার কথা বললেও 1992 সালে রমিজ রাজা নিজে বিশ্বকাপ জিতেছিলেন 40 বছর বয়সী ইমরান খানের অধীনে। সাকিবের ভাগ্যে কি লেখা আছে তা হয়তো সময় বলে দেবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নারী টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের মূল সমস্যা নিজেদের ব্যাটিং ডিপার্টমেন্ট। দুর্বলতা অকপটে স্বীকার করলেন ব্যাটার সোবহানা মোস্তারি। মেগা আসরের আগে এসব সমস্যা যতটা সম্ভব ঠিক করে বিশ্বকাপে সেরা সাফল্য পাওয়াই এখন লক্ষ্য জ্যোতির দলের। সামনে টি-20 বিশ্বকাপ, বরাবরের মতো এবারও নারীদের মেগা আসরের প্রস্তুতি নিয়ে উঠছে প্রশ্ন। এদিন প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব 16 ঢাকা মেট্রো দলের সঙ্গেও বাজেভাবে হেরেছে টাইগ্রেস। 164 রানের জবাবে 125 রানের গুন্ডি পেরোতে পারেনি জ্যোতিরা। ব্যাটিংয়ে নিজেদের দুর্বলতা অকপটেই স্বীকার করলেন সুবহানা মুস্তারি। ওরা ভালো জোরে বল করে, আমাদের যেহেতু গ্রুপে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া আছে, তো তারাও এইরকম পেজেই বল করবে আমার কাছে মনে হয়। তো আমাদের আজকে আমরা জিততে পারিনি, কিন্তু প্রথম দিকে আসলে আমরা উইকেট লুজ করে ফেলেছি। বোলিংয়ের থেকে ব্যাটিংটা আমাদের একটু ডাউনে আছে, এটা আমরা ফিল করি বা বিশ্বাস করি, সেটা নিয়ে আসলে কাজ করছি। লাস্ট ম্যাচগুলো আপনি দেখবেন যে আসলে চেস করার আমাদের ক্ষমতা কতটুকু, সেটাও আমরা আসলে দেখেছি। শুধু পারফরমেন্সই নয়, বিশ্বকাপের আগে দলের অভ্যন্তরীণ নানা জটিলতা নিয়েও হচ্ছে কানাঘুষা। জাহানারার অভিযোগের পর দলের সিন্ডিকেট নিয়েও চর্চা হয়েছে অনেক। অধিনায়ক জ্যোতির পারফরমেন্স টি-20 সুলভ কিনা সে প্রশ্নও তুলছেন অনেকে। বাহিরে যে কথাগুলো হচ্ছে ওগুলো টিমে আমরা কখনোই ইম্প্যাক্ট করতে দিব না, কারণ আমাদেরকে ক্রিকেটটা খেলতে হবে, আর আমরাই জানি আসলে আমরা কতটুকু। তো আমার কাছে মনে হয় না যে দলাদলি করে আমার জায়গা কেউ নিতে পারবে। জ্যোতি আপু তো বরাবরই আমি বলবো যে উনি ভালো খেলে, কন্ট্রিবিউট আছে। আপনি লাস্ট 4 বছরে যদি দেখেন ওনার পরিসংখ্যান বেশি। সবারই স্ট্রাইক রেট আমার ভালো। টি-20তে যদি জ্যোতি আপু লং টাইম ধরে খেলতে পারে, আমার কাছে মনে হয় যে স্ট্রাইক রেটটা ওনারও ভালো হবে। তবে এসব একপাশে রেখে বাংলাদেশের এখন মূল লক্ষ্য বিশ্বকাপে সেরা সাফল্য পাওয়া। যে কদিন আছে দল চেষ্টা করছে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই বিশ্বকাপের মঞ্চে নামতে। ওই ওয়েদারে আসলে দরকার হয়তো বা 2টা পেস বলার একসাথে খেলানোর, বাট তারপরও মারুফা যে ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছে আমাদেরকে, আবার তৃষ্ণারও বলবো যে ও অনেক ভালো বল লাস্ট সিরিজে করেছে, আবার আজকে ও অনেক ভালো বল করছে। তো আমার কাছে মনে হয় এরা দুইজন খেললেও আমাদের কিছু আশা করা যায় ওই উইকেটে। বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। 25 মে দেশ ছাড়বে নারীরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের জন্য কোচ নিয়োগে বাজেট কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাফুফের সভাপতির সঙ্গে বসে দ্রুতই কোচ নিয়ে বাজেট ইস্যু সমাধান করতে চান তিনি। দেশের ফুটবল সমর্থকদের চাওয়া অনুযায়ী হাই প্রোফাইল কোচে নিয়োগ দেওয়া হবে বলে জানান আমিনুল হক। এদিকে হাই প্রোফাইল কোচের অধীনে অনুশীলন করতে মুখিয়ে আছেন জাতীয় দলের ফুটবলাররা।
হামজা শমীদদের ডাগআউটে কে দাঁড়াচ্ছেন? বহুল কাঙ্ক্ষিত সেই প্রশ্নের উত্তর জানতে ফুটবল সমর্থকদের অপেক্ষা করতে হবে আর অল্প কিছু সময়। ফেডারেশনের সংক্ষিপ্ত তালিকায় থাকা সকল কোচদের সঙ্গে ইতোমধ্যে সাক্ষাৎকার পর্ব শেষ করেছে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। ফেডারেশনের বিভিন্ন সূত্রের খবর, কোচ নিয়োগে বাফুফের পছন্দের তালিকায় সবার উপরে আছেন সাবেক ওয়েলস ও ফুলহাম কোচ ক্রিস কোলম্যান। লাল সবুজ দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন কোলম্যান নিজেও। তবে যত বিপত্তি বাজেটে। হাই প্রোফাইল কোচের স্যালারিটাও হাই, তাকে আনার মতো বাজেট নেই ফেডারেশনের তহবিলে। ঠিক এই সময়ে আশার আলো দেখাচ্ছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতিশ্রুতি। সারা বাংলাদেশের যে দর্শকদের যে চাওয়া রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে যাকে আমাদের বেস্ট মনে হবে, যাকে দিলে আমার বাংলাদেশের ফুটবল এগিয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে, আমরা সেই মানুষটিকে নিয়োগ দেব। বাফুফের সাথে এক হয়ে আমরা বেস্ট পসিবল কোচকে নিয়োগ দেওয়ার জন্য যা করণীয় আছে সার্বিক সহযোগিতা বাফুফের পক্ষে থাকবে। কোচ ইস্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বাফুফে সভাপতির বৈঠক বসার কথা রয়েছে। সেখানেই ব্যাটে বলে মিলে গেলে ক্রিস কোলম্যানকে লাল সবুজের কোচ হিসেবে ঘোষণা করবে ফেডারেশন। হাই প্রোফাইল কোচের অধীনে অনুশীলন করতে মুখিয়ে আছেন জাতীয় দলের ফুটবলাররা। কোচ হয়ে যেই আসুক না কেন দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চান তারা। উনি সবাইকে দেখবে, পরখ করবে, তারপরে আমার মনে হয় যে আরও ভালো প্লেয়ার আসবে সামনে। আবার আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের থেকেও আপনার ভালো প্লেয়ার উঠবে। আশা করি তখন ভালো রেজাল্ট করতে পারবে। একটাই চাওয়া যে যেই কোচই আসুক না কেন আমাদের দেশের ফুটবলের জন্য যাতে একটা পজিটিভলি একটা দিক হয়। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ দল, আর সেই ম্যাচই হবে নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে কুমিল্লায় নিষ্পত্তি ঘটতে পারে বাংলাদেশ ফুটবল লিগের চলতি মৌসুমের শিরোপার। 17তম রাউন্ডে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4:30টায়। এই ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীকে হারালেই ষষ্ঠ লিগ শিরোপা জিতবে কিংস। 1 পয়েন্টে পিছিয়ে আকাশী নীল শিবির জিতলে শেষ ম্যাচে নিষ্পত্তি ঘটবে শিরোপার। এই দুই দল যদি ড্র করে তাহলে শিরোপার ভাগ্য ঠিক হবে লিগের শেষ রাউন্ডে। সম্ভাবনা থাকবে 3-এ থাকা 40-এরও। তবে ফেভারিট হয়ে কুমিল্লার মাঠে নামবে কিংস। শিরোপা জিতলে আবাহনীর সমান রেকর্ড 6 বার চ্যাম্পিয়নের মুকুট উঠবে তাদের মাথায়। বসুন্ধরা কিংস শীর্ষ লিগে ওঠার পর থেকে কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি আবাহনী। শেষ 6 মৌসুমে 5 বার কিংস ও 1 বার লিগ শিরোপা জিতেছে মোহামেডান। নারী ও পুরুষ বিভাগে 11টি করে দল নিয়ে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হলো ফুটসাল লিগ। প্রথমবারের মতো এমন আয়োজন নারীদের জন্য নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করছেন খেলোয়াড়রা। লিগের মধ্য দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি নিয়মিত খেলার সুযোগ তৈরি হবে বলেও মনে করেন নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। সাফ জয়ের পর আন্তর্জাতিক মঞ্চের জন্য খেলোয়াড়দের তৈরি করবে এই লিগ, এমনটাই মনে করেন ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান। এখান থেকেই শক্তিশালী জাতীয় দল তৈরির আশা তার। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে যেন তারার মেলা। ফুটসাল লিগের যুগে পা রেখেছে বাংলাদেশ। নারী ও পুরুষ বিভাগে 11টি দল অংশ নিচ্ছে এবারের ফুটসাল লিগে। এবছর জানুয়ারিতে মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে শিরোপা জয় করেছিল বাংলাদেশ। এবার নারীদের জন্য পেশাদার লিগ চালু হয় উচ্ছ্বসিত সাবিনা সানজিদারা। মাঠে নিয়মিত খেলার সুযোগ পেয়ে খুশি তারা। ফুটসাল লিগের মধ্য দিয়ে আর্থিকভাবেও লাভবান হওয়ার সুযোগ থাকায় আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন খেলোয়াড়রা। মেয়েদের এবং ছেলেদেরকে কিভাবে এটার প্রতি সম্পৃক্ত রাখা যায়, তাদের আগ্রহ যাতে বাড়ে, মেয়েদেরকে সুযোগ করে দেওয়াটাও আসলে অনেক বড় একটা ব্যাপার। সো মেয়েরা খেলতে পারছে একই প্ল্যাটফর্মে, সেটাই আসলে ভালো লাগে। আমাদের জন্য অনেক ভালো সুযোগ হয়েছে মেয়েদের। সবাই তো ফুটবলে ফেডারেশনে যাইতে পারে না, এই ফুটসাল থেকে হয়তো মেয়েরা ফেডারেশনে যাইতে পারবে। এই আয়োজনের মধ্য দিয়ে নারীরা মাঠে নিয়মিত খেলার পাশাপাশি বিশ্ব মঞ্চে দেশের ফুটসালকে তুলে ধরতে পারবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। ফুটসাল লিগটা চালু করার জন্য এখানে অনেক মেয়েরই আপনার খেলার অপরচুনিটি হবে এবং আমি মনে করি যে কম্পিটিটিভ ম্যাচ থেকে আরও একটা শক্তিশালী টিম গঠন হবে এবং তারা ভবিষ্যতে সাফে এবং এশিয়া একটা শক্তিশালী দল হিসেবে
কমপ্লিট করব। সাফ জয়ের পর আগামীতে আন্তর্জাতিক আসরগুলোতে নিয়মিত অংশগ্রহণের সুযোগ বাড়াতে চান ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান। আমাদের লং টার্ম পরিকল্পনা আছে যে আমাদের ফুটসালের মানচিত্রে যেন বাংলাদেশ একটা গর্বিতভাবে আমরা দাঁড়াতে পারি ওখানে। প্রথম পর্ব শেষে বিশ্বকাপ ফুটবলের কারণে 24 মে থেকে 22 জুলাই পর্যন্ত লম্বা বিরতি থাকবে ফুটসাল লিগে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। কোচের সঙ্গে বিরোধে জড়িয়ে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ব্যাক টু ব্যাক সাবজয়ী ফুটবলার সানজিদা আক্তার। তবে প্রথমবারের মতো আয়োজিত নারী ফুটসাল লিগে টেকভিল ফুটসাল ক্লাবের হয়ে দেখা যাবে তাকে। ফুটসাল লিগ দেশের নারী ফুটবলারদের জন্য নতুন দুয়ার খুলে দিয়েছে বলে মনে করেন ময়মনসিংহের এই ফুটবলার। মাঠের খেলা পাশাপাশি কোচ হিসেবে নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করছেন। আসন্ন বিশ্বকাপে সানজিদার প্রিয় দল ব্রাজিল স্বপ্ন দেখেন এবার হেক্সা শিরোপা ঘরে তুলবে সেলেসাওরা। প্রথমবারের মতো ফুটসাল যুগে প্রবেশ করেছে বাংলাদেশের নারীরা। ফুটসাল লিগ নিয়ে কথা বলবো সাফজয়ী ফুটবলার সানজিদা আক্তারের সঙ্গে। সানজিদা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। সানজিদা, যে ফুটসাল লিগে বাংলাদেশের নারীদের পথ চলা শুরু, তো তোমার কাছে এই টোটাল জার্নিটা কেমন মনে হচ্ছে, যে তোমরা কতটুকু ভবিষ্যৎ দেখতে পাচ্ছ? প্রথমবারের মতো আমি ফুটসাল লিগ খেলবো, অনেক ভালো লাগতেছে। আর আমাদের মেয়েরা হচ্ছে সাব চ্যাম্পিয়ন হয়েছে ফুটসালে। ওই সময় হচ্ছে আমি ওমেন্স লিগ খেলছিলাম, যার কারণে হচ্ছে আমি ফুটসাল খেলতে পারিনি আর কি। সানজিদা, তোমার দল নিয়ে কতটুকু এক্সপেকটেশন? টেকবিল ফুটসাল ক্লাব আমার ক্লাবের নাম। তো আমাদের ক্লাবে হচ্ছে ছেলে টিম চ্যাম্পিয়ন ফাইটিং দেওয়ার জন্যই হয়েছে টিম করছে, বাট আমাদের মেয়ে টিম আমরা অনেক ভালো টিম মানে হয়েছে মেয়েদের, বাট আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। সানজিদা, মনে হচ্ছে কি আর্থিকভাবে তোমাদের লাভবান হওয়ার একটা সুযোগ তৈরি হলো? যদি আমাদের ক্লাবের কথা বলেন, টেকবিল ফুটসাল ক্লাব, আমাদের ক্লাব হচ্ছে ফ্যাসিলিটির দিক দিয়ে অনেক ভালো। তারপরে হচ্ছে যে আর্থিক একটা অ্যামাউন্ট আছে মানে প্লেয়ারদের, এটা হচ্ছে মানে প্লেয়ারের মানে মন খুশি হওয়ার মতোই হচ্ছে একটা অ্যামাউন্ট তারা হচ্ছে আমাদেরকে দিচ্ছে। সানজিদা, পাশাপাশি তুমি কোচিং নিয়েও ট্রেনিং নিয়েছো এবং কোচিংয়ের উপরে তুমি উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছ এবং আগামীতে তুমি কোচ হিসেবেও নিজেকে দেখতে চাও। আপনারা তো জানেন যে আমি যখন ভুটান লিগ খেলতে যাই তখন হচ্ছে আমি বি লাইসেন্সের ফার্স্ট পার্ট করার জন্য চলে আসছিলাম। আমি বি লাইসেন্স পাস করে ফেলছি, এখন আমাদের সার্টিফিকেটও দেওয়া হয়েছে। আমাকে ইনভাইট করেছিল, বাট আমাদের প্র্যাকটিস ছিল বিদায় আমি যেতে পারি না আর কি, বাট আমি পাস করছি। সানজিদা, সামনে তো ফুটবল বিশ্বকাপ আসছে, তো তোমার পছন্দের দল কোনটা? তুমি কোন দলকে সাপোর্ট করবে এবং প্রিয় দল কোনটা, এবং তোমার মনে হচ্ছে কে চ্যাম্পিয়ন হবে? আমি হচ্ছে ব্রাজিল সাপোর্ট করি। আমি চাই যে হচ্ছে সবাই হচ্ছে নতুন নতুন কোনো কিছু করুক, আর এমন একটা টিম আসুক সবাই চমকে যাবে আর কি। আমরা কথা বলছিলাম বাংলাদেশের নারীদের ফুটসালে ভবিষ্যৎ নিয়ে কথা। ফুটসালে বাংলাদেশের নারীরা দেখছেন যে তাদের অপার সম্ভাবনা এবং তারা সেই লক্ষ্যে এগিয়ে যেতে চান। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ সামনে রেখে ইরান ছাড়ল জাতীয় ফুটবল দল। তুরস্কে সপ্তাহখানেকের ক্যাম্প শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে ইরান জাতীয় ফুটবল দল। এর আগে জমকালো আয়োজনে জাতীয় দলকে বিদায় জানানো হয় তেহরান থেকে, যেখানে আমেরিকা বিরোধী স্লোগানে মুখর হয় ইরানের প্রাণকেন্দ্র। যুক্তরাষ্ট্রে ইরানের ফুটবলার, কোচ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসার নিশ্চয়তা দিয়েছে দেশটি। ফুটবল, রাজনীতি আর জাতীয়তাবাদের এক ভিন্ন আবহ ফুটে উঠেছে ইরানের রাজধানী তেহরানে। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল দলকে বিদায় জানাতে রাস্তায় নেমে আসে হাজারো সমর্থক। যে আয়োজন শুধু ফুটবলে সীমাবদ্ধ ছিল না, স্টেডিয়াম ছাপিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে শোনা গেছে রাজনৈতিক স্লোগানও। ইরানের জাতীয় ফুটবল দলকে বিদায় জানাতে রাজধানীর এঙ্গেলাব স্কয়ারে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। মঞ্চ জুড়ে ছিল ঐতিহ্যবাহী ইরানি ক্রীড়া প্রদর্শনী, ঢাকের তালে পরিবেশনা আর জাতীয় পতাকার রঙে সাজানো আলোকসজ্জা। অনুষ্ঠানে যোগ দেন জাতীয় দলের ফুটবলার ও কোচিং স্টাফরা। মঞ্চে ওঠার সময় করতালি আর মোবাইল ক্যামেরার ঝলকে তাদের স্বাগত জানান সমর্থকরা। এক পর্যায়ে পুরো স্টেডিয়াম গেয়ে ওঠে ইরানের জাতীয় সঙ্গীত। সমর্থকদের কণ্ঠে তখন ইরান ইরান ধ্বনি। অনেকে উপস্থিত হয়েছেন জাতীয় পতাকা ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনির ছবি হাতে। তবে উৎসবের মাঝেও রাজনৈতিক উত্তাপ ছিল স্পষ্ট। অনুষ্ঠানে উপস্থিত কিছু সমর্থক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চলমান থাকলেও অস্থিরতা থেমে নেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দুই দেশের সম্পর্কে তৈরি হয়েছে চরম উত্তেজনা। এর মধ্যেই 2026 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যেতে হবে ইরানকে।
ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে বিশ্বকাপে অংশ নিতে কোনো অনিশ্চয়তা নেই, তবে খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভিসা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আয়োজক দেশগুলোর বিবেচনায় নেওয়া উচিত। বিশ্বকাপের আগে আগামী সপ্তাহে তুরস্কে প্রস্তুতি ক্যাম্প করবে ইরান, সেখান থেকে দল উড়াল দেবে যুক্তরাষ্ট্রে। গ্রুপ জিতে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরানিরা। 4 বার টানা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও এখন পর্যন্ত গ্রুপ পর্ব পেরোতে পারেনি ইরান। তবে এশিয়ান বাছাইয়ে মাত্র একটি ম্যাচে হারে ফিফা র্যাঙ্কিংয়ের 21 নম্বরে থাকা দলটি। তাই রাজনৈতিক উত্তেজনার মাঝেও ফুটবল প্রেমীদের আশা এই বিশ্বকাপে নতুন ইতিহাস লিখবে ইরান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। 5 দেশের ফুটবল সমর্থকদের সুখবর দিল মার্কিন যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন বিভাগ। নির্দিষ্ট দেশগুলোর টিকিটধারী দর্শকদের ওপর ভিসা বন্ড আইন স্থগিত করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মূলত ফিফার অনুরোধে বিশ্বকাপে সমর্থকদের নির্বিঘ্নে আগমনের ব্যবস্থা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে হাঁপ ছেড়ে বেঁচেছে সেনেগাল, তিউনিসিয়া, আইভরি কোস্টদের মতো দেশগুলোর সমর্থকরা। তবে আগের মতোই নিষেধাজ্ঞা রয়ে গেছে ইরান এবং হাইতির ওপর। দুয়ারে করা নাড়ছে ফুটবলের মহোৎসব। তবে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের মারপ্যাচে কিছুটা ব্যাকফুটে 5 দেশের ফুটবল ভক্তরা। মার্কিন ইমিগ্রেশনের কড়াকড়িতে অন্তত $15,000 পর্যন্ত নিরাপত্তা জামানত বা বন্ড দেওয়ার নিয়ম থাকায় অনেক সমর্থকের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। সবুজ মাঠের লড়াই দেখতে মুখিয়ে থাকা পুরো বিশ্বের জন্যই এখন সুখবর, কারণ 2026 বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি সমর্থকদের জন্য হয়েছিল অদৃশ্য এক দেয়াল। আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল এবং তিউনিসিয়ার এই 5 দেশের দর্শকদের জন্য নিয়ম ছিল $5,000 থেকে $15,000 মোটা অঙ্কের বন্ড। কিন্তু এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক ঘোষণায় সেই দেয়াল গুঁড়িয়ে দিল ট্রাম্প প্রশাসন। মূলত যেসব দেশের নাগরিকদের ভিসা ওভারস্টে বা বেশি দিন থাকার প্রবণতা রয়েছে তাদের উপর গত বছর এই বন্ডের বোঝা চাপিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। খেলোয়াড় এবং কোচিং স্টাফরা আগে থেকেই এই নিয়মের বাইরে থাকলেও সাধারণ সমর্থকদের জন্য এটি ছিল এক বিশাল আর্থিক বোঝা। ফিফার দীর্ঘ আলোচনার অনুরোধের পর অবশেষে টনক নড়ল ওয়াশিংটনের। তবে স্বস্তির খবরের মাঝেও রয়েছে অস্বস্তির রেশ। ইরান এবং হাইতির মতো দেশগুলোর উপর এখনও রয়ে গেছে কঠোর নিষেধাজ্ঞা। এছাড়া সোশ্যাল মিডিয়া হিস্ট্রি চেক করার মতো নতুন শর্তগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পর্যটন সংস্থাগুলোর দাবি, অতিরিক্ত কড়াকড়ির কারণে ইতোমধ্যেই হোটেল বুকিংয়ের হার কমে গেছে আশঙ্কাজনকভাবে। তবে এত সব তর্কের মাঝেও বড় প্রাপ্তি হলো জটিলতাগুলো কমতে শুরু করেছে। 11 জুন মেক্সিকোতে পর্দা ওঠার পর 12 জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ। আর 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরা নির্ধারণের আগে সমর্থকদের এই প্রবেশাধিকার বড় এক স্বস্তি হয়ে ধরা দিচ্ছে বিশ্ব ফুটবলে। তবে এত সব বাধা পেরিয়ে টিকিটের উচ্চ মূল্য এবং মেট্রোর আকাশচুম্বী ভাড়া ছাপিয়ে এই বিশ্বকাপ কতটা সাধারণ দর্শকের হবে সে প্রশ্ন থেকে যাচ্ছে ভালোভাবেই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। মেসি নাকি রোনালদো, এই বিতর্কের অবসান ঘটতে পারে এবারের বিশ্বকাপ ফাইনালের মঞ্চে। জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে এই দুই ফুটবল মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তীব্র। ফাইনাল না হলেও মেসি রোনালদো দ্বৈরথ দেখা যেতে পারে নকআউট রাউন্ডে। আর তেমনটা করতে টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকতে হবে আর্জেন্টিনা ও পর্তুগালের। গ্রুপ জেতে আর্জেন্টিনা, পাশের গ্রুপ কেতে অবস্থান পর্তুগালের। প্রত্যাশা অনুযায়ী দুই দলেরই উচিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠা। আর তেমনটা হলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও পর্তুগাল। যে গ্রুপ লিডার হলে রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ এইচ গ্রুপের রানার্স আপ। এরপর ডি আর জি গ্রুপের রানার্স আপের মধ্যে জয়ী দল খেলবে আলবিসেলেস্তাদের বিপক্ষে। পর্তুগালের জন্য অবশ্য কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তাটা অপেক্ষাকৃত কিছুটা সহজ। তবে কি হবে যদি দুই দলের কেউই গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারে? তবুও দেখা হবে এই দুই ফুটবল গ্রেটের। মঞ্চটা হবে রাউন্ড অফ 16। যদিও তেমনটা করতে আলবিসেলেস্তাদের পেরোতে হবে স্প্যানিশ বাধা। অন্য পাশে পর্তুগালের পরীক্ষা নেবে ইংল্যান্ড কিংবা ক্রোয়েশিয়া। ফাইনালের মঞ্চে এই দুই দলের সাক্ষাতের একটাই উপায়, গ্রুপ রাউন্ডে কোনো এক দলকে হতে হবে রানার্স আপ।
কে গ্রুপে কলম্বিয়ার মতো দল থাকায় হোঁচট খাবার সুযোগ আছে পর্তুগিজদের, আর তেমনটা হলেই ফুটবল প্রেমীদের পোয়াবারো। অবশ্য এমন আরাধ্যের ফাইনাল পেতে দুই দলকেই পাড়ি দিতে হবে নকআউট পর্বের সবগুলো ম্যাচ। কাজটা কঠিন, তবে শুধুমাত্র এই সমীকরণেই নিউ জার্সির ফাইনালে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও পর্তুগাল। ক্লাব ফুটবলে ৩৭ বার দেখা হয়েছে মেসি রোনালদোর। জাতীয় দলের জার্সিতে ২ ম্যাচ, যদিও সে দুটোই ছিল ফ্রেন্ডলি। বিশ্বকাপ ফাইনালে এ দুজনের দেখা হলে উত্তর পাওয়া যাবে ওই গোট ডিবেটের। ২০২৬ বিশ্বকাপ ছাড়িয়ে যাবে অতীতের সব আসরকে। সাব্বির মিথুন, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। ইংল্যান্ডে শিরোপার দৌড়ে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখল ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসকে তারা হারিয়েছে ৩-০ গোলে। লা লিগায় শিরোপা উৎসবের পরের ম্যাচেই হোঁচট খেল বার্সেলোনা। আলাভেসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে কাতালোনিয়ারা। ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তে জমে উঠেছে শিরোপার লড়াই। সমান ৩৬ ম্যাচ খেলে ম্যান সিটি ও আর্সেনালের পয়েন্ট ব্যবধান মাত্র ২। কোনোভাবে গানাররা হোঁচট খেলেই শিরোপা জিততে পারে ম্যানচেস্টার সিটি। এদিন পয়েন্ট ব্যবধান কমানোর ম্যাচে মুখোমুখি হয় সিটি ও ক্রিস্টাল প্যালেস। এতিহাদ স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে সিটিজেনরা। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩২ মিনিট। অ্যান্তোয়েন সেমিনিওর গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। ফিল ফোডেনের বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। এরপর যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ম্যান সিটি। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওমার মারমুশ। আবারও অ্যাসিস্ট করেন ফিল ফোডেন। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সিটি। দ্বিতীয়ার্ধে কিছু সুযোগ তৈরি করলেও ম্যাচে ফিরতে পারেনি ক্রিস্টাল প্যালেস। বেশ কয়েকবার আক্রমণে গিয়েছে ঠিকই, কিন্তু গোলে পরিণত করতে পারেনি তারা। বরং ৮৪ মিনিটে শেষ পেরেক ঠুকে দেন সাবিনহো। রায়ান শেরকির পাস থেকে গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি। এ জয়ে প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে আর্সেনালের উপর চাপ বাড়িয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে স্পেনে দেখা গেছে উল্টো চিত্র। লা লিগা নিশ্চিত করার পর প্রথম ম্যাচেই হেরে বসেছে বার্সেলোনা। দেপোর্তিভো আলাভার মাঠে ১-০ গোলের হার সঙ্গী হয়েছে কাতালানদের। ম্যাচ জুড়ে বল দখল আর আক্রমণে এগিয়েছিল বার্সেলোনা, তবে গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে প্রথমার্ধের যোগ করার সময় ম্যাচের একমাত্র গোলটি করেন ইব্রাহিম দিয়াবাতে। সেই গোলেই ৩ পয়েন্ট নিশ্চিত করে আলাভেস। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি লেভানডস্কিরা। ফলে শিরোপা জয়ের উচ্ছ্বাসের মধ্যেই হারের স্বাদ নিতে হলো বার্সেলোনাকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এদিকে ফ্রেঞ্চ লিগে টানা ৫ম শিরোপা জিতল পিএসজি। লিসের মাঠে ২-০ গোলের জয় তুলে নিয়ে এক ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করল প্যারিসিয়ানরা। এদিকে লিগের পর ইতালিয়ান কাপের শিরোপাটাও ঘরে তুলেছে ইন্টার মিলান। লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার ১০ম শিরোপা ঘরে তুলেছে নেরাজ্জুরিরা। প্রায় ১.৫ দশক ধরে ফ্রেঞ্চ লিগে চলছে পিএসজির আধিপত্য। ২০১২-১৩ থেকে শুরু করে মোট ১১টি শিরোপা জিতেছে ক্লাবটি। মাঝে একবার করে লিগ শিরোপা গেছে মোনাকো আর লিলের ঘরে। এবার লিগে টানা ৫ম ট্রফি জয়ের লক্ষ্যে লেসের মুখোমুখি হয় লুই এনরিকের দল। এবারের লিগে পিএসজিকে চ্যালেঞ্জ জানিয়েছিল লেস। ঘরের মাঠে ম্যাচটা জিতলে তাদেরও কাগজে কলমে সম্ভাবনা থাকত, কিন্তু উঠতে থাকা পিএসজি সেই সুযোগ দেয়নি লেসকে। নিজেদের মাঠে খেলা হওয়ায় আত্মবিশ্বাসী লেস একের পর এক আক্রমণ করে গেছে প্রতিপক্ষের পোস্টে, কিন্তু তার কোনোটাই আলোর মুখ দেখেনি। ২৯ মিনিটে লিড নেয় পিএসজি। জর্জিয়ান উইঙ্গার কাভারেজখেলিয়া পিএসজির জার্সিতে চলতি মৌসুমে করেন নিজের ১৯তম গোল। লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে দু দলই গোলের আশায় একের পর এক আক্রমণ করে, কিন্তু পায়নি সাফল্য। ম্যাচের একেবারে শেষ দিকে দ্বিতীয় গোলের দেখা পায় পিএসজি। ক্লাবটির সেনেগালিস ফরওয়ার্ড ইব্রাহিম এমবায়ের গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে লুই এনরিকের দল। এ নিয়ে টানা ৫ম লিগ শিরোপা জিতল ক্লাবটি। গেল ১৪ বছরে ১২তম ট্রফি। এদিকে ঘরোয়া ফুটবলে দারুণ পারফরমেন্সের ধারাবাহিকতায় আরেকটি শিরোপা জিতল ইন্টার মিলান। ১০ দিনের ব্যবধানে ঘরে তুলল মৌসুমের দ্বিতীয় শিরোপা। কোপা ইতালিয়ার ফাইনালে নেরাজ্জুরিরা মুখোমুখি হয় লাৎসিওর। রোমের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ১৪তম মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় ইন্টার। আত্মঘাতী গোল করেন মারুসিচ।
এরপর ম্যাচে সমতা আনতে প্রাণপণ চেষ্টা করে যায় লাৎসিও, তবে এদিন ইন্টারের রক্ষণের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান ইন্টার মিলানের লাউতারো মার্তিনেস। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নেরাজ্জুরিরা। বিরতির পর ইন্টার বেশ কবার আক্রমণে যায়, কিন্তু ব্যবধান আর বাড়েনি। ফলে ২-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে ক্রিশ্চিয়ান শিভুর দল। এ নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার চ্যাম্পিয়ন ইন্টার মিলান। এর আগে এ মাসের শুরুতে পারমাকে একই ব্যবধানে হারিয়ে ৩ রাউন্ড বাকি থাকতে সেরিয়া চ্যাম্পিয়ন হয় ইন্টার। সাব্বির মিথুন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছে বিসিবি অ্যাডহক কমিটি। বাংলাদেশে অবস্থিত ইউএই দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামদির সঙ্গে বৈঠক করেন অ্যাডহক কমিটির সদস্য সাইদ ইব্রাহিম আহমেদ। বৈঠকে বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার ক্রিকেট সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে ইউএই সরকারের আগ্রহের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। আলোচনায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, আধুনিক টার্ফ সুবিধা, ইনডোর ট্রেনিং অবকাঠামো এবং বায়োমেকানিক্যাল সেন্টার নির্মাণের সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়। পাশাপাশি খেলোয়াড়দের পারফরমেন্স উন্নয়নে স্পোর্টস ও সায়েন্স প্রযুক্তি নির্ভর সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মাঠ জুড়ে দর্শকদের ঢল আর টান টান উত্তেজনার মধ্য দিয়ে ময়মনসিংহের গফরগাঁয়ে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, যেখানে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক অধিনায়ক আমিনুল হক। প্রতিমন্ত্রী বলেন, তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে যেখানেই খালি জায়গা পাওয়া যাবে সেখানেই খেলার মাঠ করবে সরকার। গগন পণ্ডিতের ক্যামেরায় উবাইদুল হকের রিপোর্ট। মাঠে দর্শকের ঢল, বিদ্যালয় ভবন ছাপিয়ে ছাদ, কেউ টিনের চালে, আবার অনেকে গাছের ডালে। শিশু থেকে বৃদ্ধ, ফুটবল উন্মাদনায় মেতেছে সবাই। বৃহস্পতিবার বিকেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঘিরে ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার কান্দিপাড়া আশকর আলী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব মুখর পরিবেশ। ফাইনাল খেলার উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কেবিএন স্পোর্টিং ক্লাব ও দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাবের মধ্যকার ফাইনালে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। খেলার মাঝপথে দর্শকের চাপে ভেঙে পড়ে টিনের চাল। গ্রাম বাংলার ফুটবল এখনো যে মানুষের হৃদয়ে গভীরভাবে জায়গা করে আছে, গফরগাঁওয়ের এই আয়োজন তারই একটি প্রমাণ। মাঠ জুড়ে দর্শকের ঢল, সমর্থকদের উচ্ছ্বাস আর খেলায় টান টান উত্তেজনা, সব মিলিয়ে এ যেন প্রাণের উৎসব। আজকের এই খেলা আমাদের কাছে অনেক আনন্দময়। আমরা চাই প্রতি বছরে যেন এরকম টুর্নামেন্ট হয়। কান্দিপাড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকের মতে, খেলাধুলার মাধ্যমে সমাজ বদলানো সম্ভব। আমরা সারা বাংলাদেশে একটি উদাহরণ হিসেবে, আমরা এটা মডেল হিসেবে আমরা চালু করতে চাই যে খেলাধুলার মাধ্যমে সমাজ বদলানো সম্ভব। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে যেখানে খালি জায়গা পাওয়া যাবে সেখানেই খেলার মাঠ করবে সরকার। নতুন করে স্পোর্টসের মাধ্যমে তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের সরকারি খরচে পড়াশোনা ও খেলাধুলার দায়িত্বভার সরকার গ্রহণ করবে বলেও জানান তিনি। আমরা যেখানে খালি জায়গা পাবো সেখানে খেলার উপযোগী মাঠ তৈরি করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার মাঠ তৈরি করতে চাই আমরা। যারা প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে তাদেরকে আমরা সরকারি খরচে তাদের পড়াশোনা এবং সকল খেলাধুলার দায়িত্বভার গ্রহণ করব ইনশাআল্লাহ। খেলা শেষে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেন অতিথিরা। উবাইদুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময় সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। সাব্বির মিথুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।